আজকের গল্প খগেন্দ্রনাথ মিত্রের লাঠির গুণে। গল্পটি পাঠে শান্তিনাথ কুণ্ডু। দীর্ঘ ৩টি বৎসর চেষ্টার পর একটি চাকরি জুটল। কর্মস্থল কলকাতা থেকে বেশি দূর নয়, পিয়ালী নদীর ধারে এক ইটখোলাই। কর্ম হল কেরানিগিরি ও ইটখোলার খবরদারি। মালিক থাকতেন কলকাতায়, তার নানা কাজ। মাসে ২-১বার ইটখোলার তদারক করতে যান। বললেন, কাজেই সেখানকার যা কিছু সব করতে হবে তোমাকে, এমনকি খরিদ্দারদের কাছ থেকে কখনো কখনো টাকা আদায়ও। জায়গা ভালো, কাজও বেশি নয়। বললাম, খাটতে আমি ভয় পাই না স্যার। গোড়ায় ও কথা সকলেই বলে হে, কিন্তু দুদিন যেতে না যেতেই সরে পড়ে। সেই জন্যেই এদেশের লোকের উন্নতি হয় না বলে কর্তা এমন ভাবে আমার দিকে তাকালেন যেন আমিও পালাবো। তারপর আবার বললেন, মন দিয়ে কাজকর্ম করলে এই ইটের পাঁজা তোমার কপালে সোনার পাহাড় হয়ে উঠবে। আগে হ্যাঁ, তোমার জামা কাপড়ের অবস্থা দেখে মনে হচ্ছে টাকা পয়সা হাতে নেই। সেখানকার খাওয়া দাওয়ার খরচ অবশ্য তোমার, আর থাকবার খরচ আমার। ঘরের ভাড়া দিতে হবে না। সরকারের কাছ থেকে ২.৫ টাকা নাও, বলে দিচ্ছি। কাল সকালের গাড়িতেই রওনা হওয়া চাই। আগে হ্যাঁ, আমিও কলকাতা ছাড়তে পারলে বাঁচি। বসে বসে দুবেলা অন্ন ও অন্নদাতার তিরস্কার ভক্ষণের ফলে অজীর্ণতা দেখা দিয়েছিল। ২-১জন শুভাকাঙ্ক্ষী বললে সে হলো বাঘ, কুমির আর ডাকাতের জায়গা। বললাম, ক্ষতি কি? সাহেবরা ওর চেয়ে ভীষণ জায়গায় গিয়ে টাকা রোজগার করে। এই যুক্তির বিরুদ্ধে আর আপত্তি চলে না। পরদিনই সকালের গাড়িতে ২.৫ টাকা সম্বল করে একটি ছোট টিনের বাক্স ও একটি ছোট বিছানা নিয়ে রওনা হলাম, এবং বোঝা দুটি পালা করে সহস্তে ও সস্কন্ধে বয়ে ইটখোলাই যখন পৌঁছলাম তখন বেলা দুপুর। ছোট নদী, তার ধারে ৫-৬টি পাঁজা। সেগুলোর এক ধারে একখানি খড়ের ঘর। ঘরখানার বেড়া চাটাইয়ের, ধারি বেশ উঁচু। সামনে ১.৫ হাত চওড়া বারান্দা। বারান্দায় বসে ২টি লোক কলকে টানছিল। আমাকে দেখেই তাদের একজন কলকে নামিয়ে জিজ্ঞাসা করলে, কি চান? আমি পরিচয় দিতেই দুজনে মুখ চাচাই করে প্রায় একই সঙ্গে বলে উঠল, এই ঘর যান, আমরাও এই খোলারই লোক। বারান্দায় উঠবার জন্যে ৩টি তালের গুঁড়ি পৈঠার মতো করে বাঁশ দিয়ে বাঁধা ছিল। তার উপর দিয়ে বারান্দায় উঠে ঘরে ঢুকে দেখি একধারে একটি বাঁশের খালি মাচা, তার উপরে বেড়ার গায়ে একটি চৌকো জাফরি দেওয়া ফোকর বা জানলা। ঠিক তার উল্টো দিকে তেমনই ধরনের আর একটি ফোকর। তার নিচে ছিল একটি কলসি, একটি পোড়া হাঁড়ি ও ১ বোঝা কাঠ। সেগুলো থেকে ৩ হাত দূরে ছিল একটি উনুন। শরীর ক্ষুধা, তৃষ্ণা ও পথশ্রমে ক্লান্ত হয়ে পড়েছিল। আহার্য প্রস্তুতের উপায়গুলো দেখে শরীর যেন আরো ক্লিষ্ট হয়ে পড়ল। মাচার উপর বিছানাটি ও টিনের বাক্সটি রেখে ফিরে দেখি ঘরের দরজায় সেই লোক দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাজকর্ম লক্ষ্য করছে। বললাম, বাপু, একটু জল খাওয়াতে পারো? তারা একগাল হেসে বললে, জল জল এখানে কোথা? কিরকম? ওই যে নদী, ওর জল মুখে দিতে পারবেন না, লোনা। এখানকার লোক তবে কিসের জল খায়? কুয়োর, পুকুরের, আর যেসব জলের নৌকো এই নদী দিয়ে চলে সেগুলোর। ইটখোলাই কুয়ো নেই? আছে, কিন্তু আপনার আগে যিনি এখানে ছিলেন তিনি ওর মধ্যে একদিন মরে ভাসতে ছিলেন। আমার গলাটা আরো শুকিয়ে গেল। একটু সাহস এনে জোর করে বললাম, কি করে তিনি মারা গেলেন?
দুষ্টু লোকে খুন করেছিল। আমার হাত পা কাঁপতে লাগলো। কাছে গাঁ কি বাজার তো আছে, 2 ক্রোশের মধ্যে নেই। বহু গল্পে গ্রামের মুদির দোকানে রাত কাটানোর কথা পাঠ করেছি। আশা ছিল, স্বপ্নও ছিল, কিছু না হলে অন্তত মুড়ি মুড়কি খাবো, মুদির দোকানে রাত কাটাবো। যে রামায়ণ মহাভারত কখনো পড়িনি, মুদির মুখে তা শুনতে শুনতে ছারপোকা ভরা ছেঁড়া মাদুরে শুয়ে ঘুমিয়ে পড়ব। কিন্তু সাবানের ফেনার মতো সব হঠাৎ ফেটে শূন্যে মিলিয়ে গেল। বললাম, এখন উপায়? ওই কলসিটাই 1 কলসি জল। ওই কলসিতে এখন হাত দেয় কে? এই 7 দিনে ওর মধ্যে সাপে বাসা নিয়েছে, বদলা এখনো কাটেনি। সময়টা শরতের শেষ হলেও আকাশ থেকে তখনও মেঘ ভার দূর হয়নি। সেদিনও পথে আসবার সময় 1 পশলা বৃষ্টি হয়েছিল। শরীরে আমার শক্তির অভাব নেই জানতাম, মন ও সাহসে ভরা। এই 2 কারণে অসীম সাহস প্রকাশের ইচ্ছাও কখনো কখনো হতো, এবং তার ক্ষেত্রাভাবে মনে কিঞ্চিত খেদও ছিল। কিন্তু সেদিন যেন কেমন হয়ে গেলাম। শক্তি ও সাহস দেখাবার ক্ষেত্রের মাঝে গিয়ে দাঁড়াবার আগেই পা দুটো যেন পিছলে যেতে লাগলো। মাচার উপর উঠে পা ঝুলিয়ে বসলাম। তোমাদের দেশে এলাম, জল না খেয়ে তোমাদের সামনে শুকিয়ে মরব। একজন বললে, তাই কি আর হয়? আলাপটা জমিয়ে তাদের ভিজিয়ে নেবার জন্য বললাম, তোমাদের নামটা তো বললে না। একজন বলল, মটরা। অপরজন বললে, ভূষ্ণ। ভূষ্ণ বললে, এই ঘরে আজ রাতে থাকবেন কি করে? কেন? এই দরজার ঝাঁপ নেই, রাতের বেলা কুমির ঢুকবে। ঘরে কুমির ঢুকবে? হ্যাঁ, সেবার একটাকে খেয়েছিল। রাতের বেলা ওরা জল থেকে উঠে কুলে লুকিয়ে থাকে শেয়াল খাবার জন্যে, মানুষের ঘর ধরেও উঠে যায়। বলে সে আমার সামনে এসে উবু হয়ে বসলো। এবার আমার নজর পড়ল তার হাতের বাঁশের লাঠিকানার দিকে, পেকে লাল হয়ে গেছে। মটরা বললে, যাই একটু জলের জোগাড় করে দেখি গে। ভূষ্ণ, যাবি? ভূষ্ণ উঠবার উপক্রম করতেই বললাম, ও আসুক, তুমি ততক্ষণ বসো। মটরা চলে গেল। বাইরে এতক্ষণ রোদ ছিল, হঠাৎ মেঘের আড়ালে সূর্য ঢাকা পড়ে কেমন একটু অন্ধকার হয়ে এলো। শরীরে আমার যে ক্লান্তি ছিল এবং তৃষ্ণা অনুভব করছিলাম, কেন জানি না কিছুক্ষণ থেকে তা আর তেমন বুঝতে পারছিলাম না। বললাম, ভূষণ, তুমি থাকো কোথায়? এই দিকে বলে হাত বাড়িয়ে সে আমার মাথার দিকটা দেখিয়ে দিলে। এখান থেকে কত দূর? 3 ক্রোশ। 3 ক্রোশ? খোলা তো বন্ধ, কিন্তু তুমি কেন এখানে এসেছিলে? খবর নিতে। মটরা কত দূরে জল আনতে গেল? ওর কথা বাবু, শালা শয়তানের রাজা হয়তো আর আসবেই না, এদিকে জল কোথা? বেলা ততক্ষণে আরো পড়ে এসেছিল, সেই জন্যে বাইরের ছায়াটা আর একটু ঘোর, ঘরের ছায়া আর একটু কালো হয়ে উঠল। ভূষ্ণ আবার বললে, আপনি বিছানা পেতে শুয়ে পড়ুন এই বেলা, সঙ্গে টাকা কড়ি নেই তো? তার চোখের চাহনি যেন আর একটু রুক্ষ হয়ে উঠেছে, লালচে ভাবটা মাঝে মাঝে বোধ হচ্ছে লাল। বললাম, না, টাকা কড়ি কিছু নেই। তার মুখে অবিশ্বাসের হাসি ফুটে উঠল। সে এদিক ওদিক তাকিয়ে বললে, যাই বাবু, সন্ধে হয়ে এলো, পথঘাট ভালো নয়, ঝড় জলও আসতে পারে, অন্ধকার রাত, কাল আবার আসবো। মনে পড়ে গেল সঙ্গে আমার আলো নেই, কেবল আছে একটি ছোট টর্চ। এই জনবিরল নদী তীরে এই ঘরে অন্ধকারে কি করে একা রাত্রি কাটাবো? বললাম, ভূষণ, তুমিও আজ এখানে থাকো না। সে হয় না বাবু, ঘরে আমার কেউ নেই, আমারও খিদে তেষ্টা আছে।
মজুর আর কারিগরদের রোজ তো আমার হাতেই, তোমার রোজ বাড়িয়ে দেব। ডবল রোজ তো এখনই আদায় করব। জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম কেন, কিন্তু সহসা বাধা পড়ল। জানলা দিয়ে নদীর ওপারের অনেক দূর পর্যন্ত পরিষ্কার দেখা যায়। দেখলাম একখানা বেশ বড় নৌকো ভাটিতে যাচ্ছে। বললাম, ভূষণ, ওইটি হয়তো জলের নৌকো, একবার এগিয়ে দেখো না। জলের নৌকো আসবে কাল, ওরা ইট আনতে যাচ্ছে। হতাশ হয়ে পড়লাম, সেখানে রাত কাটানো অসম্ভব। অথচ কোথায় যে যাব তাও বুঝতে পারছিলাম না। একবার ভাবলাম স্টেশনে চলে যাই, কিন্তু তাহলে পাকা 2.5 ক্রোশ পথ ভাঙতে হবে। পথে কাদা, রাত অন্ধকার, দুটো বাঁশের সাঁকো আছে, সেখান থেকে পড়ে যাওয়ার বা পথ ভুল হবার সম্ভাবনাও খুব। এখন এই বিপদে একমাত্র সহায় ওই ভূষণ, কিন্তু ওর ব্যবহারে মনুষ্যত্বের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। ভূষণ উঠে দাঁড়িয়েছিল, আমিও মাচা থেকে নেমে তার পাশে দাঁড়ালাম। সে ঘর থেকে বারান্দায় বেরিয়ে গেল, আমিও তার পিছন পিছন গেলাম। পশ্চিম আকাশ জুড়ে মেঘ করেছিল, অকাল সন্ধ্যার ছায়ায় সব আবছা হয়ে এসেছে। দূর থেকে একটি হাঁক ভেসে এলো। লক্ষ্য করলাম ভূষণ চঞ্চল হয়ে উঠল, কিন্তু আমার মনে হলো ও হয়তো মটরা আমাদের হদিশ নিচ্ছে। বললাম, ভূষণ, ওই মটরা। সে হেসে বললে, সেই আশাই থাকো বাবু, আমি চললাম। সে বারান্দা থেকে পৈঠায় পা দিল। আর আমার আশা নেই, কিন্তু সেই সঙ্গে আমার প্রাণ বাঁচাবার ইচ্ছাও প্রবল হয়ে উঠল। হঠাৎ আমার পরিষ্কার মনে হলো ভূষণ ও মটরা ডাকাতের দোসর। দূর থেকে ওকে কে যেন ইশারা করলে। আমার সঙ্গে মূল্যবান কিছুই নেই, আছে কেবল প্রাণটা। অবশ্য তারই মূল্য আমার কাছে এত যে বাঁচতে গিয়ে মরতেও পিছপা নই। 2 আনা পয়সা আর একখানা পুরনো কাপড়ের জন্যেও আমাদের দেশের ডাকাতেরা মানুষ খুন করে। আমিও ভূষণের পিছন পিছন নেমে গিয়ে বললাম, ভূষণ, তুমি যখন থাকবেই না, তখন তোমার বাঁশের লাঠিখানা আজকের মতো আমায় ধার দাও। বেড়ে কথা বলেছ, তবুও একটু সাহস হবে। তুমি লাঠি চালাতে জানো? পারি কিনা দেখি বলেই আমি এক টানে তার হাত থেকে লাঠিখানা কেড়ে নিলাম। বেশ ভারী লাঠি। ভূষণের চোখ দুটো ফসফরাসের মতো জ্বলে উঠল। সে হাত বাড়িয়ে বললে, দে লাঠি। বললাম, চুপ, একটি কথা বলেছ কি এই লাঠি দিয়ে তোমার মাথাটা মাটির হাঁড়ির মতো গুঁড়িয়ে ফেলবো। দেখেছ আমার হাতের কবজি দুটো? ভূষণের দৃষ্টি ও মুখের চেহারা হয়ে উঠল অসহায়, ক্রুদ্ধ বাঘের মতো। দাঁতগুলো এক একবার কড়কড় করতে লাগলো। বললাম, ওঠ, ওই বারান্দায়। সে তেমনি দাঁড়িয়ে রইল। 1, 2, 3। সে বারান্দায় উঠল। ঘরের ভিতর চল। সে ঘরে ঢুকলো। ওই বিছানা আর বাক্সটা মাথায় তোল। সে একবার আমার দিকে প্রখর চোখে তাকিয়ে সে দুটো মাথায় তুলে নিল। চল আমার আগে আগে, কোনো শব্দ করলে বা ছুটলে তোকে মেরে ফেলে নদীতে ভাসিয়ে দেব। নদীর ধারে ধারে পথ, সে আমার আগে আগে চলল। আমি চললাম ঠিক তার পিছন পিছন। সিকিমাইল যেতে না যেতেই অন্ধকার গাঢ় হয়ে এলো। বাতাস উঠল, মেঘের গায়ে বিদ্যুৎ ঝিলিক দিতে লাগলো। নদী পারে শিয়াল ডেকে উঠল। আমি টর্চ জ্বালালাম। টর্চের আলোটা রইল ভূষণের পিঠের ওপর। সে চলে আর মাঝে মাঝে জোরে নিঃশ্বাস ফেলে। তখন মনে হয় একটা বুনো মহিষ ফসফস করছে, কিন্তু সে বন্দী। এবার ডাকলাম, ভূষণ। সে সাড়া দিল না।
ভাবলাম যে শাস্তি দিয়েছি এর উপর আর তাকে অপমান করতে চাই না। এমনি করে প্রায় 1.5 ক্রোশ পথ পার হয়ে প্রথম সাঁকোটার এপারে এসে পৌঁছলাম। ভূষণ ফিরে দাঁড়িয়ে বললে, বাবু আর যেতে পারবো না, তোকে যেতেই হবে। না হুজুর, শুধু শুধু আমাকে জেলে দেবেন। কিরকম? পুলিশ থেকে আমার সাঁকো পার হওয়া বারণ। মিছে কথা, ওই থানা আলো জ্বলছে, আমি যাব না। তুই আমাকে আজ তাহলে মেরে ফেলতিস? বেটক করে লাগলে হয়তো মরতেন, খুব বেঁচে গেলেন। ওটা যে থানা, তোর কথায় বিশ্বাস করি কেমন করে? হয় না হয় হাঁক দিন। হাঁক দিতে হলো না, ওপার থেকেই মোটা গলায় হাঁক শোনা গেল, কোন বা? ভূষণ তৎক্ষণাৎ সেখানে বসেই তার মাথার বোঝা মাটিতে ফেলে এক লাফে অন্ধকারে ডুবে গেল। আমিও সভয়ে বিছানা ও বাক্সটা হাতে নিয়ে সন্তর্পণে সাঁকো পার হয়েই দেখি সম্মুখে 2 লাল পাগড়ি, তাদের হাতে বাঁশের লম্বা লাঠি, গায়ে উর্দি। আমার বুকের ভার নেমে গেল। তাদের একজন অত্যন্ত স্থূল কণ্ঠে জিজ্ঞাসা করলে, তুম কৌন হ্যায়? নিজের দুরবস্থার কথা বর্ণনার পর স্টেশনের রাস্তার কথা জিজ্ঞাসা করলাম। সে বললে, সিধা, বহুত বাঁচ গিয়া। শালা লোক। তার পরের বিশেষণগুলো আর বুঝতে পারলাম না। যতদূর পারলাম তাড়াতাড়ি পথ চলতে লাগলাম। যখন স্টেশনে পৌঁছলাম রাত তখন 9টা। আধ ঘন্টা পরেই গাড়ি। পকেটে আগাম মাইনার কিছু তখনও অবশিষ্ট ছিল, তাই দিয়ে টিকিট কেটে কর্মস্থল থেকে সুদীর্ঘ 15 ঘন্টা পরে কলকাতায় ফিরে এলাম। সেদিন অন্ন লাগলো মিষ্ট, অন্নদাতার ভাষাগুলো লাগলো মোলায়েম। তারপর তো অনেকদিন কেটে গেল। ইটের পাঁজার মালিকের দেওয়া সেই আগাম 2.5 টাকা থেকে মাসিক 18 টাকা হিসেবে 31 দিনে মাস হলে 1 দিনের মাহিনা কেটে নিয়ে বাকি টাকাটা আর ফেরত দেওয়া হয়নি, তা খরচ হয়ে গেছে। সেই ইটের পাঁজাগুলো কার কপালে সোনার পাহাড় হয়ে ঠেকেছে তাও জানি না, কিন্তু ভূষণের সেই পাকা বাঁশের লাঠিখানা আজও আমি যত্ন করে রেখেছি। এখানেই শেষ হলো। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।